আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট তথা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আজকে আমরা পড়ব বাংলা সাহিত্য থেকে। আমরা আজকে দুটি ভাগে পড়ব। সাহিত্যের অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব যেগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে বা এগুলার আশেপাশে থেকে যেগুলো বিগত বছরে এসেছে। আর দ্বিতীয় অংশে আমরা বিগত বছরে বাংলা সাহিত্যের যত প্রশ্ন এসেছে সব নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা মীর মোশাররফ হোসেনকে নিয়ে আলোচনা করব। মীর মোশাররফ হোসেনকে নিয়ে প্রায় পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে। মীর মোশাররফ হোসেন ভবন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ভবন রয়েছে যেখানে সামাজিক বিজ্ঞান অনুষদ, এরপরে আইন ফ্যাকাল্টি, আরো অনেকগুলা ডিপার্টমেন্ট ওখানে রয়েছে। আর মীর মোশাররফ হোসেনের বাড়ি কিন্তু কুষ্টিয়ায়। মীর মোশাররফ হোসেন, এরপরে লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সবারই জাদুঘর রয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে। আপনারা গেলে অবশ্যই সেগুলো দেখতে পারবেন। আমরা তাহলে শুরু করি। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিককে? মুসলমান সাহিত্যিক প্রথম উল্লেখ থাকলেই মীর মোশাররফ হোসেনের নাম উল্লেখ থাকবে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। জমিদার দর্পণ কার লেখা? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি। বিষাদ সিন্ধু একটি উপন্যাস। আমার জীবনী মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর দেয়? সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ আগে হিন্দু কলেজ ছিল। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্রকে, আর প্রবন্ধের জনক বলা হয় প্রমোদ চৌধুরীকে। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন যাই হোক না কেন, এর ব্যবহারের কৃতিত্ব আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আসবে। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? বেতাল পঞ্চবিংশতি। এরপরে হলো ভ্রান্তি বিলাস। এটা হলো দ্য কমেডি অফ এরর্স, শেক্সপিয়রের একটি লেখার, যেটা হলো বঙ্গানুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? সেটা হলো প্রভাবতী সম্ভাষণ। এত গভীর থেকে আসে না। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? কবর। আর এই কবর কবিতাটা হলো জসিমউদ্দিনের কবিতা। কোনটি ঐতিহাসিক নাটক? সেটি হলো রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কায়কোবাদের মহাশ্মশান। এটি একটি মহাকাব্য। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনীর চৌধুরী। আর বিজয় যেই আপনারা সফটওয়্যার আছে, বিজয় সফটওয়্যারের যিনি আবিষ্কারক তিনি হলেন মোস্তফা জব্বার। আর মেহেদী হাসান তিনি অভ্র তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কত? 1885 থেকে 1969। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? পত্রিকার নাম হলো আঙ্গুর। আর এটা তিনি লিখেছিলেন। আর এই পত্রিকাটা ছিল ছোটদের পত্রিকা। নাম দেখেই বুঝতে পারছেন যে এটা ছোটদের পত্রিকা। বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা লেখা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা বইটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা ও সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আসাদের ষাট কবিতাটির লেখক কে? এটা শামসুর রহমান। এটা মাঝে মাঝে এসেছে। স্বাধীনতা তুমি অথবা তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? এগুলা শামসুর রহমানের রচনা। উদ্ভট ওটের পিঠে চলছে স্বদেশ, শামসুর রহমানের কাব্যগ্রন্থ। বাংলাদেশ স্বপ্ন দেখে, শামসুর রহমানের কাব্যগ্রন্থ। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? বড়দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ রচনা কোনটি? সেটি হলো শ্রীক্রান্ত। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? অবরোধবাসিনী। আর এটি হলো কি? এটি একটি প্রবন্ধ। লাল সালু। লাল সালু হলো যে সৈয়দ ওয়ালিউল্লাহ, মতিচুর, পদ্মরাগ, এগুলা বেগম রোকেয়ার লেখা। এরপরে পদ্মরাগ কার রচনা? পদ্মরাগ হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। আর আরেকটা আছে পদ্ম গোখরা। পদ্ম গোখরা হলো কাজী নজরুল ইসলামের লেখা। এখানে উল্টাপাল্টা বেজে যায়। পদ্ম রাগ
মানে রাগ মনে রাখবেন, মেয়েদের রাগ বেশি, পদ্ম রাগ। আর গুখরা, কাজী নজরুল ইসলামের গুখরা। যাই হোক, যেভাবে হোক মনে রাখবেন। সুলতানাস ডিম, এটা কি ধরনের গ্রন্থ? এটি হলো উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? শওকত উসমান। কৃতদাসের হাসি, এর রচয়িতা কে? শওকত উসমান। কোনটি সঠিক? এখানে মহাশ্মশান, এটা মহাকাব্য হবে। বহিপীর, এটা নাটক, আর এটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আর নিচের লাল সালুটা তখনই বললাম যে সৈয়দ ওয়ালিউল্লাহ। সুতরাং আমি সবগুলা বলবো না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বেছে বেছে বলবো। আর সাহিত্যে কমন বলতে তেমন কিছু নাই। আপনারা দাখিল আলিমে যে সকল গল্প কবিতা পড়েছেন তার ভিতর থেকে হয়তোবা 2-3টা প্রশ্ন আসতে পারে। সুতরাং আমি সেই অনুযায়ী বিগত বছরের প্রশ্ন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? লেখক হলেন সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ, কে জানিয়েছেন এই অভিবাদন? সৈয়দ শামসুল হক। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। জহির রায়হানের আরেক ফাল্গুন, এটা পটভূমি হলো যে 52, এখানে আছে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, যেটা 1952 সালের পটভূমি অনুযায়ী তিনি লিখেছিলেন। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? উপন্যাসটি জহির রায়হানের রচনা। জহির রায়হানের আরো রচনা হলো বরফ গলা নদী, সূর্যগ্রহণ। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনি স্টপ জেনোসাইড, একটি প্রামাণ্য চলচ্চিত্র ডকুমেন্টারি তৈরি করেছিলেন জহির রায়হান। জীবন থেকে নেওয়া, লেট দেয়ার বি লাইট, এরকম আরো অনেক চলচ্চিত্র এবং নাটক উপন্যাস তিনি লিখে গিয়েছিলেন। তিনি স্বাধীনতার পরে গুম হয়েছেন, এরপরে তাকে আর পাওয়া যায়নি। তার ভাই হলো শহীদুল্লাহ কায়সার। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? তার জন্ম 1899 সালে, যে সালে কবি কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছিলেন। তো জীবনানন্দ দাশ হলো ধূসর কবি। এরপরে তার একটা লেখা আছে ধূসর পাণ্ডুলিপি। তিনি রূপসী বাংলার কবি। এরপরে আবার আসিব ফিরে, এটা তার লেখা। নাটোরের বনলতা সেন, এটা তার লেখা। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? সেটা হলো যে রাজা রামমোহন রায়। আর সতীদাহ প্রথা রহিত হয়েছিল কত সালে? এটা হলো 1829 সালে। আর এই রাজা উপাধি দিয়েছেন কে? মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? প্রথম কাব্য হলো পদ্মিনী উপাখ্যান। আর প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ, যেটা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো অশ্রুমালা। বালাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি? সেটি হলো চতুর্দশী। আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি? এটা হলো কাব্যগ্রন্থ। আর এটা লিখেছেন কে? আবু জাফর ওবায়দুল্লাহ। সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফেসিবাদ বিরোধী? এটা হলো আকাল। ছাড়পত্র, এটাও তার লেখা। তিনি ছিলেন শিশু কবি, 21 বছর বয়সে তিনি মারা গেছেন। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? সেটি হলো সারদামঙ্গল। আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? পদ্মাবতী। পদ্মা নদীর চর গ্রন্থটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। চাষাভূষার কাব্য, এটা লিখেছেন নির্মলেন্দু গুণ। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এখানে স্বর্গ আর নরক আপনারা কোনো বাণীতে দেখলেই বুঝে নেবেন যেটা ফজল করিমের। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। আর এটা লিখেছেন কে? রফিক আজাদ। বাতাসে লাশের গন্ধ, সেটা লিখেছেন কে? সেটা লিখেছেন শহীদুল্লাহ কায়সার। নানান দেশের নানা ভাষা, বিনে বিদেশি ভাষা পুরে কি আশা? রামনিধি গুপ্ত। মদের গরব মদের আশা, এটা হলো যে অতুল প্রসাদ সেন। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। এই সঞ্চয়িতা, এটা কাকে উৎসর্গ করেছে? এটা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার নজরুল ইসলাম তার বসন্ত নামে একটি কাব্যগ্রন্থ, সেটা আবার রবি ঠাকুরকে কি করেছেন? উৎসর্গ করেছেন। তো সঞ্চয়িতা আর বসন্ত। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন গ্রন্থে স্থান পেয়েছে? সেটা হলো বলাকা গ্রন্থে।
কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? গানের বই হলো বুলবুল। বুলবুল গানের পাখি, মনে রাখবেন। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? গ্রন্থটি হলো শেষ প্রশ্ন। অগ্নিবীণা, কুহেলিকা, তারপর দুলন চাপা, এগুলা সবগুলাই কাজী নজরুল ইসলামের রচিত। দুলন চাপা হলো কাব্যগ্রন্থ, এরপরে কুহেলিকা হলো উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। আর প্রথম সার্থক ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এটি হলো একটি প্রবন্ধ। আর কমলাকান্তের উইল কে লিখেছেন আপনারা এটা কমেন্টে জানাবেন। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? প্রধান অবদান হলো মহাকাব্য রচনা। তাছাড়াও তিনি দেশপ্রেম বিষয়ক রচনা, কবিতা রয়েছে। সনেট, বাংলা সনেটও তিনি প্রথম লিখেছেন। আর সনেটের প্রবর্তক হলো পেত্রাক, ইতালীয় কবি। আর তিনি বাংলায় প্রবর্তন করেছেন। প্রহসন রচয়িতা, তিনি একটা প্রহসন লিখেছেন বুড়ো শালিকের ঘাড়েরও। এরপরে আপনারাও তো হয়তোবা মধুসূদন দত্তের আলিমে অথবা দাখিলে বেশ কয়েকটা নথ অনেকগুলা পড়া পড়ে আসছেন। আমার তো মনে নেই, আমি অনেক আগে পড়েছি, আর আপনারা তো কেবল টাটকা পড়লেন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? উৎস হলো রামায়ণ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? এটা হলো বীর রসের কাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? প্রথম কাব্য হলো তিলোত্তমা সম্ভার। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। চতুর্দশপদী কবিতাবলী কে লিখেছেন? আর এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর এর ইংলিশ হলো সনেট, যেটা হলো 14 লাইনে যেটা লেখা হয়। মধ্যযুগে কোন সাহিত্যিক প্রথম ধর্মনিরপেক্ষ সাহিত্য রচনা শুরু করেন? আলাউল। ফকির গরিবুল্লাহ পুঁথি সাহিত্যের জনক। এরপর দৌলত কাজী রাখাইন আরাকানের রাজকবি ছিলেন। আব্দুল হাকিম, তিনিও একজন মধ্যযুগের কবি ছিলেন। আলাউলের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রেষ্ঠ রচনা হলো কোনটি? পদ্মাবতী। জসিমউদ্দৌনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম হয় কল্লোল পত্রিকায়। আর কল্লোল পত্রিকা ছিল রবীন্দ্র বিরোধী একটা পত্রিকা, আর যার সম্পাদক ছিলেন দীনেশ চন্দ্র, সম্ভবত এরকম একটা, দীনেশ নামটা মনে রাখেন। জসিমউদ্দৌনের কবর রচনাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি হলো যে প্রবন্ধ, আর এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হলো তেল নুন লকড়ি, আর এটা লিখেছেন প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষার সূচনা করেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একজন প্রাবন্ধিক। এখন আমরা আলোচনা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার বিগত প্রায় 15 বছরে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে যত প্রশ্ন এসেছে সবই আলোচনা করব। আমার কাছে সবগুলা নাই, রিসেন্টলি যে সকল পরীক্ষা হয়েছে 2-3 বছরে সেগুলো নাই। সেগুলো যদি কেউ আমাকে দেন তাহলে আমি পড়াতে পারবো। এটা 17-18 সেশন থেকে আমি শুরু করছি। এর আগে যত দিন পর্যন্ত, প্রায় 20 বছর ধরেন অথবা 15 বছর পর্যন্ত যত বাংলা সাহিত্যের প্রশ্ন এসেছে সবই আজ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথেই থাকুন। এখানে দেখুন, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? চিলে কোঠার সেপাই। এটি লিখেছেন কে? এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এরপর আগুনের পরশমণি, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, তবে এটি হলো চলচ্চিত্র। আর এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এরপর 71-এর দিনগুলো। 71-এর দিনগুলো এটা হলো জাহানারা ইমামের লেখা। এরপর আবার 71-এর ডায়েরি, সেটা হলো সুফিয়া কামালের। মনে রাখবেন, 71-এর দিনগুলো জাহানারা ইমাম, আর 71-এর ডায়েরি লিখেছিলেন সুফিয়া কামাল। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সৈয়দ শামসুল হকের লেখা, একটু আগে যেটা পড়ে আসলাম। কোন ভাষা রীতির ধরা বাঁধা একক রীতি নেই? সেটা হলো যে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কোনো ধরা বাঁধা রীতি নাই, নিয়ম নীতি নাই। ভানু শব্দের প্রতিশব্দ কি? ভানু শব্দের প্রতিশব্দ হলো সূর্য। আবার ভানু সিংহ ঠাকুর, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপনাম। এত ছোটতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এটি কোন কারকে, কোন বিভক্তি? এটি হলো যে এখন আমরা কারক নির্ণয় করব।
তাহলে কারক নিয়েও আলোচনা করা দরকার, প্রতি বছরই আসে প্রায়। মধুতে মাখা, তাহলে এই যে এর মধ্যে কারক নির্ণয় করতে হবে। তাহলে অ এ তে এগুলো সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কোনটা আছে? অপাদানে করণে। এখন মধুতে মাখা এটা করণে সপ্তমী বিভক্তি হচ্ছে। আরেকটা প্রশ্ন ছেড়ে আসছি, সেটা হলো যে কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? তিনি ছিলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে। এখানে আরেকটা প্রশ্ন দেখি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কোনটি? এখানে সঠিক উত্তর হবে ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মাঝে সমন্বয় সাধন করা। এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস প্রায় 200 বছরের ইতিহাস। এ থেকেও মাঝে মাঝে দুই একটা প্রশ্ন আসে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এমন শব্দ হলো, দেখি ডাক্তার, ডাক্তারের সাথে নি হলে অবজ্ঞার্থে সেটা লিঙ্গান্তর হয়। আর সঙ্গী সঙ্গিনী, বেআই বেআইন, আপনারা সকলে জানেন। সাহেবের লিঙ্গান্তর হয় না, সাহেবা সেটা হয় না আসলে। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। যেহেতু চর্যাপদ থেকে প্রশ্ন এসেছে, এর থেকে বেশি গভীরে আসবে না, জনপ্রিয় কিছু প্রশ্ন পড়ে রাখা ভালো চর্যাপদ নিয়ে। পলান্ন কোন সমাস? মধ্যপদলোদী কর্মধারয়। সব্যসাচী লেখক কে? এর মধ্যে হলো যে সৈয়দ শামসুল হক। এখানে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকতো তাহলে তিনি হতেন। এখনো তোমার আসমান ভরা মেঘে, এটি কোন কবিতাংশ? এটি হলো পাঞ্জেরি কবিতাংশ। আর পাঞ্জেরি কবিতা লিখেছেন কে? ফররুখ আহমদ। ফররুখ আহমদকে, তিনি হলেন মুসলিম রেনেসার কবি। কোনটি সংযুক্ত বর্ণ? সংযুক্ত বর্ণ কোনটি? সেটা হলো চঞ্চল। এখানে আছে কি? ইয় প্লাস চ, চঞ্চল। তোমাকে দেখে মুগ্ধ হলাম কোন ক্রিয়ার উদাহরণ? এটি হলো মিশ্র, যার মধ্যে দুটো ক্রিয়া থাকে, দেখে আবার মুগ্ধ হলাম। আবার প্রযোজ্য, তার মানে ক খ দুটোই হয়। অব্যয়ীভাব সমাস কোনটি? অব্যয়ীভাব সমাস হলো উপকূল, যার ব্যাসবাক্য হলো কুলের সমীপে। হুজুর কেবলা এর রচয়িতা কে? এর রচয়িতা হলেন আবুল মনসুর আহমদ। তার আরও বিখ্যাত লেখা আছে রাজনীতির 50 বছর, আরও কিছু বিখ্যাত লেখা প্রায় পরীক্ষায় আসে। সৈয়দ ওয়ালিউল্লাহ হলো লাল সালু। শামসুর রহমান স্বাধীনতা তুমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সমাধিস্থল বাংলাদেশের কোথায় অবস্থিত? কুমিল্লা ও চট্টগ্রামে। মুক্তিযুদ্ধে 1 নং সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। ড্রোন কাকে বলে? চালকবিহীন বিমান। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কত তারিখে? এটা হয় 22 নভেম্বর 1979 সালে। আর এটা করেছিলেন কে? মেজর জিয়াউর রহমান, তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন। ট্রেনটি ঢাকা ছাড়লো, এটি কোন কারকের বিভক্তি? কোন কারক কোন বিভক্তি? ঢাকা কি স্থান না? স্থান কাল পাত্র যেগুলা সেগুলাকে বোঝায় কি? অধিকরণ। আর এর সাথে কোনো বিভক্তি যোগ হয় না। ঢাকার সাথে, যেমন ঢাকাতে হলে ঢাকা থেকে, তাহলে ভিন্ন কথা, ঢাকায়, কিন্তু এখানে কোনো বিভক্তি যেহেতু যুক্ত হয়নি সেহেতু শূন্য বিভক্তি। কারচুপি শব্দের কার উপসর্গটি কোন উপসর্গ? কার, গড়, এরকম আরও যত উপসর্গ রয়েছে এগুলা ফার্সি উপসর্গ। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এখানে এটি কোন বাক্য? এটি হলো যৌগিক বাক্য, কারণ তার বয়স বেড়েছে বুদ্ধি বাড়েনি। দুইটো বাক্যকে কি করেছে? যুক্ত করেছে কিন্তু। কিন্তু ও আর এবং এরকম কোনো যোজক এসে যখন দুটো বাক্যকে, স্বাধীন বাক্যকে যোগ করে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেটাকে এক কথায় বলে, যার ভিতরে একটা কনজাংশন থাকবে তাকেই যৌগিক বাক্য বলে, যেটাকে আপনারা কম্পাউন্ড সেন্টেন্স বলেন। স্মৃতিশোধ, এটা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়। কারণ এর স্মৃতিশোধের বেশবাক্য হলো যে স্মৃতি রক্ষার্থে প্রস্তুত যে সৌধ, তার মানে মাঝখানে পদগুলা কি হয়েছে? লোপ পেয়েছে। মৃগেন্দ্র এর প্রতিশব্দ কি? এর প্রতিশব্দ হলো সিংহ। কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? এখানে হলো ডি। বিছাদ সিন্ধু খ্যাত কারবালা কোথায় অবস্থিত? সেটি হলো ইরাকের ফুরাত নদীর তীরে। জীবিকা তাগিদে শরৎচন্দ্রকে দেশ ছেড়ে কোথায় যেতে হয়েছিল? মায়ানমার, বর্তমান বার্মায়। আগের বার্মা, বর্তমান মায়ানমার। রক্তাক্ত প্রান্তর নাট্যকারের আর একটি নাটকের নাম হলো কবর, আর এটা লিখেছেন মুনির চৌধুরী। আবার কবর কবিতা লিখেছেন জসিমউদ্দিন।
জীবন বন্দনা কবিতাভুক্ত নজরানা শব্দের অর্থ কী? উপহার। শাহনামা কোন কবির রচনা? এটা হলো ফেরদৌসির রচনা। তিনি ইরানের কবি ছিলেন, পারস্যের। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ফররুখ আহমদ। বিলাসী গল্পে ন্যাড়া কত দূর হেঁটে বিদ্যা অর্জন করতে যায়? 4 ক্রোশ। আর বিলাসী লিখেছেন কে? রবি ঠাকুর। কারচুপি, এখানে কার কি? তখনও বলছিলাম কার হলো ফার্সি। কোন শব্দটির বানান নত্য বিধান আলোকে হয়েছে? এখানে কৃপণ, এটা হচ্ছে নত্য বিধানের আলোকে হয়েছে। আর মণি, বাণী, গুণ এগুলা বৈশিষ্ট্যগতভাবেই মূর্ধন্য। অপমান শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মানের বিপরীতে ব্যবহার হয়েছে অপমান। জসিমউদ্দিনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয়, তখন বলছিলাম কল্লোল পত্রিকায়, যেটা রবীন্দ্র বিরোধী। শুদ্ধ বানান কোনটি? সমীচীন। সমীচীন, মুমূর্ষু, শুশ্রূষা এই বানানগুলো সবসময় মুখস্থর মতো করে রাখবেন, এগুলো প্রায়ই আসে। লেফা বা দূরস্থ, এটা হলো যে না ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট, এরকম একটা মানে বাইরের ঠোঁট বজায় রাখা, ঠাট বজায় রাখা, লেফা বা দূরস্থ। বাইরে খুব পরিষ্কার। আজকে আমার যাওয়া হবে না। আজকে আমার মন ভালো নেই। আজকে, এখানে এটি কি? কোন কারকে কোন বিভক্তি? এখানে কে, কে কোন বিভক্তি? কে হলো দ্বিতীয় বিভক্তি। আর আজকে, আজ এটা এক কাল বোঝাইছে, সময় বোঝাইছে, যে কারণে স্থান কাল বোঝালে অধিকরণ হবে। এটা হলো অধিকরণে দ্বিতীয়া। লোক সাহিত্য অর্থ? লোক সাহিত্য হলো এক প্রকার গান, যে ফোকলোর আছে না, ফোকলোর। এরপরে মুক্ত বাংলা ভাস্কর্যটি অবস্থান কোথায় আর এর স্থপতি কে? এই যে দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতি বছরই কম বেশি প্রশ্ন থাকে। আমি পুরো ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা আলাদা ভিডিও দিব, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যত প্রশ্ন আছে সেগুলা পাবেন। মুক্ত বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, আর এটা রশিদ আহমেদ এর স্থপতি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে ঢুকেই ডান দিক তাকালেই দেখবেন বন্দুক চত্বর একটা আছে, পোলাপান বলে যে হাতে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, সেটাকে বলা হয় মুক্ত বাংলা, আর এটা স্বাধীনতা ভাস্কর্য। সার্কভুক্ত কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? মালদ্বীপ। সম্প্রতি বাংলাদেশ অনুভূত ভূকম্পনের উৎপত্তি স্থল কোথায়? সিকিমের গ্যাংটক, এটা অনেক আগের। বুদ্ধিমান এর বিশেষ্য পদ। বুদ্ধিমানের নাউন কি বলেন তো? নাউন কি? নাউন তো অবশ্যই বুদ্ধি হবে। দেনা পাওনা উপন্যাস কার লেখা? দেনা পাওনা উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যার আরও হলো দেবদাস, চরিত্রহীন, শ্রীক্রান্ত। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা মেহেরপুর। মেহেরপুরে রয়েছে মুজিবনগর। মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার ছিল। গোমতী নদী কোথায় অবস্থিত? গোমতী নদী কুমিল্লার দুঃখ। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 160 কিলোমিটার। 200 কিলোমিটার আছে, 212 আছে, এটা নিয়ে কনফিউশন আছে। এখানে আরেকটি বাংলা সাহিত্যের বাইরে একটি প্রশ্ন পড়ে নেই, যে বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে? বর্তমান চ্যান্সেলর হলেন সবসময় যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকেন, আর ভাইস চ্যান্সেলর হলেন ডক্টর আব্দুল সালাম। তো এরকম ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়েও প্রশ্ন থাকে। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম কি? বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপের নাম কি? বৃহত্তম সুন্দর নাম বদ্বীপ। আর বৃহত্তম দ্বীপ জেলা হলো ভোলা। আর বাংলাদেশের সবচেয়ে একটাই প্রবাল দ্বীপ, সেটা হলো সেন্ট মার্টিন। আর সবচেয়ে ছোট ইউনিয়নটাও সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের পাশে সর্বদক্ষিণের স্থান হলো সেরাদ্বীপ। কোন বানানটি অশুদ্ধ? এখানে এই খণ্ডন, এখানে দন্তন্য হবে আর কি। মরুভাস্কর কার লেখা? মরুভাস্কর লেখা কাজী নজরুল ইসলামের। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? সেটা এই নিমরাজিতে ব্যবহৃত হয়েছে। এখানে নিমটা এটা বিদেশি উপসর্গ, আর এখানে নি, অব, আন এগুলা হলো আপনার সংস্কৃত ও বাংলা উপসর্গ। কুরি শব্দটি দেশি শব্দ। গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতাকে? এস ওয়াজেদ আলী। বাংলা ভাষায় কথা বলেন কত মানুষ? 30 কোটি। এখন আরও বাড়তে পারে, এটা অনেক আগের প্রশ্ন। বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি? সংবিধান অনুচ্ছেদ 153টি, আর তফসিল রয়েছে 7টি। আইন আকবরী রচনা করেন কে? কোনোটি নয়। আইন আকবরী রচনা করেন আবুল ফজল। মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? আমর ইবনুল আস। ফতেপুর সিক্রিকে নির্মাণ করেন শেরশাহ। দ্বীন-ই ইলাহি বিলুপ্ত করেন আওরঙ্গজেব, আর এটা চালু করেছিলেন আকবর, আওরঙ্গজেবের বাবা। কোন বানানটি শুদ্ধ?
এখানে শুদ্ধ বানান অর্ধ তৎসম। অর্ধ তৎসম তো এখন বাংলায় কিছু না, এখন শুধু তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। ধর্ম কোন ধরনের শব্দ? তৎসম শব্দ। ধর্ম হলো তৎসম শব্দ, যা সংস্কৃত শব্দ থেকে এসেছে। ধর্ম সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হয় যা ধারণ করা হয়। কোন বানানটি শুদ্ধ? এই বানানে শুদ্ধ হলো দুই পাশে হ্রস্ব উকার, মাঝখানে দীর্ঘ উকার, সেটাই শুদ্ধ, মুমূর্ষু। এখানে ভুল উত্তর দেওয়া, এটি হলো চলচ্চিত্র হুমায়ুন আহমেদের। প্রশ্নটা রিপিট হয়েছে। বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় 7ম শতকে। জাপানের মুদ্রার নাম ইয়েন। বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে কোলাউড়া পাহাড়ে। কাগজ কোন ভাষার শব্দ? কাগজ ফার্সি ভাষার শব্দ। চিংড়ি রপ্তানিতে অষ্টম এখন এই চিংড়ি এখন জিআই পণ্য হয়ে গেছে, এটা অনেক আগের প্রশ্ন। ফাজিল অনার্সের বাংলা 5টি প্রশ্ন শেষ করে ফেলি। আমরা ইতোমধ্যেই প্রায় 12 থেকে 14 বছরের প্রশ্ন আমরা শেষ করলাম ধর্মতত্ত্বের। এটা আপনারা পড়েছেন, এটা হৈমন্তী গল্পে পড়েছেন, যেটা রবি ঠাকুর লিখেছিলেন। আপনারা কোথায় 9-এ সম্ভবত পড়েছিলেন। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ কয়টি? উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ বাংলা মনে হয় 5টি হবে। ওই যে তৎসম, অর্ধ তৎসম, এখন 3টি। নতুন বাংলা অনুসারে অর্ধ তৎসম বাদ গিয়েছে, 4টি সম্ভবত এখন। আপনারা একটু আপডেটটা খোঁজ নিন। অব্যয়ীভাব সমাসের উদাহরণ বনের সদৃশ, উপবন। পাতায় কোন কারক? এটা হলো কোথায় পড়ে, পাতায় পড়ে, স্থান বুঝাইছে, তার মানে অধিকরণ কারক। যে ভবিষ্যতে না ভেবেই কাজ করে সে অবিমৃষ্যকারী। এতক্ষণ আমরা পড়লাম ধর্মতত্ত্বে আসা ভর্তি পরীক্ষায় বাংলায় যত প্রশ্ন এসেছিল প্রায় সবগুলোই পড়লাম। এতে আপনারা বুঝতে পারলেন যে আসলে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। বাংলায় নাম্বার কম তাই ভাববেন না যে 1 নাম্বার বা 2-3 নাম্বারের জন্য, 5 নাম্বারের জন্য কি হয়ে যাবে। আসলে এমন ভাবার সুযোগ নাই। আপনার দেখবেন 1 নাম্বারের জন্যই আপনার সিরিয়াল 10 বা 15 এরকম পিছে চলে গেছে। তাই কোনোটাই অবহেলা করা যাবে না। আজকে যতটুকু পড়লেন এর উপর মাথা খাটিয়ে আপনি অ্যানালাইসিস করে যে কোন কোন বিষয় থেকে কিভাবে পড়তে হবে। আপনার যারা প্রশ্ন করে, প্রশ্নকর্তাদের মন বুঝতে হবে যে তারা কিভাবে প্রশ্ন করে, কয়টা রিপিট হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে। এইভাবে যদি পড়েন তাহলে আরও এক্সট্রা কিছু পড়বেন। আজকে যতটুক আমরা দেখাই দিলাম এর মধ্যে আসবে এটা নিশ্চিত না, কিন্তু আসতেও পারে। তাই আপনাদের মাথা খাটিয়ে আরও বেশি বেশি পড়তে হবে। আজকে এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।